আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। উম, আমি পারবো। আরজান বলল। তাড়াতাড়ি করো। আহিয়া কাপা কাপা হাতে ঠোঁট মুছতে লাগলো। তাড়াতাড়ি শেষ করে কাপা গলায় বলল। আহিয়ারা নিচে নেমে আসলো। সবাই নাস্তার টেবিলে বসে খাচ্ছে আর টুকটাক আলাপ করছে। আজমল চৌধুরী বলল। আজ তো একটা মিটিং আছে ঢাকার বাইরে, তুমি কি যাবে নাকি অন্য কাউকে পাঠাবো? আরজান বলল। আমি মরে যাব বাবা, আর আমার সাথে আমার বিয়ে লাবণে যাবে। ও আচ্ছা, ভালো মতো মিটিং করো, ডিলটা যেন ফাইনাল হয়। ইনশাল্লাহ বাবা, আমরাই পাবো, চিন্তা করো না। খাবার শেষ করে আরজান আহিয়াকে বলল। গাড়িতে অপেক্ষা করেছে, তাড়াতাড়ি এসো। এই কথা বলে গটগট পায়ে বাড়ির বাইরে যেতে লাগলো। আহিয়ার ভার্সিটি অনুর কলেজ থেকে কিছুটা দূরে। এই গাড়িতেই ওরা আগে বের হতো। অনুকে নামিয়ে দিয়ে তারপর আহিয়াকে নামিয়ে দিত। আজকেও অনু আহিয়া একসাথেই বের হচ্ছে। দুইজন খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। তারপর আহিয়া তার শাশুড়ির কাছে গেল, বলল। মা আমি আসি তাহলে। শাইলা বেগম বললেন। সাবধানে যেও মা, অনেক দিন পড়ে যাচ্ছে, দেখে শুনে থেকো, বাইরে বেশি বের হইও না। কলেজ শেষ হলে বাড়ির গাড়িতে চলে এসো, গাড়ি পাঠিয়ে দিব। আহিয়া আচ্ছা বলে চলে গেল। বাইরে এসে দেখলো আরজান ড্রাইভিং সিটে বসে আছে। অনু আহিয়াকে বলল। ভাবি তুমি সামনে বসো, আমি পিছনে আছি। আহিয়া সাথে সাথেই বলল। না না, তুমি সামনে বসো, আমি পেছনে বসবো। অনু আরজানকে বলল। ভাইয়া কোথায় বসবো? আরজান বলল। আমার মাথায় বস, সময় নষ্ট না করে তাড়াতাড়ি কর। অনু থতমত খেয়ে তাড়াতাড়ি আরজানের সাথে বসলো আর আহিয়া গিয়ে পেছনে বসে পড়ল। 20 মিনিট ড্রাইভিং করার পরে অনুর কলেজ চলে এলো। অনু নেমে আহিয়াকে বিদায় দিয়ে চলে গেল। আরজান বলল। সামনে এসো। আহিয়া বলল। আমি এখানেই ঠিক আছি। কিন্তু আমি ঠিক নেই। কেন? নিজেকে ড্রাইভার মনে হচ্ছে। আহিয়া হেসে ফেলল। সে হাসার সাথে সাথে তার চোখগুলো হেসে উঠল। আরজান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। কতদিন পরে সে আগের আহিয়াকে দেখছে। পিচ্চি মেয়েটা যখন স্কুলে যেত, বান্ধবীদের সাথে গল্প করে হেসে কুটি কুটি হতো। আরজান দূর থেকেই সে হাসি দেখত লুকিয়ে। তার চোখ যেন জুড়িয়ে গেল। সে ভাবতো একটা মেয়ে এত সুন্দর করে কিভাবে হাসতে পারে। কই, সে তো অনেক মেয়ে দেখেছে তার লাইফে। এত সুন্দর করে হাসতে তো কাউকেই কোনোদিন দেখেনি। নাকি তার কাছে এত সুন্দর লাগছে। সে যখন তাকিয়ে থাকতো, তার বন্ধুরা তাকে বলতো সে এই পিচ্চি মেয়ের প্রেমে একদম ডুবে গেছে। আসলে কি সে ডুবে গেছিল? হয়তো তাই। না হলে আজও কেন উঠতে পারল না? তার ভাবনার মাঝে আহিয়া বলল। তাড়াতাড়ি চলুন, আমার লেট হয়ে যাবে। আরজান হু বলে গাড়ি চালাতে শুরু করলো। কেউ কোনো কথা বলছে না। আরজানই বলল। তোমার কলেজে কোনো বন্ধু নেই? আহিয়া বলল। আছে তো, ছেলে নাকি মেয়ে? ছেলে মেয়ে দুইটাই আছে। আরজান আস্তে করে ওহ বলল। তারপর কিছু একটা ভেবে বলল। ছেলে বন্ধু দেখতে কেমন? আহিয়া বলল। কেমন আবার? ভালোই তো, সুন্দর, হ্যান্ডসাম। আরজান বলল। বয়স কত তার? ওই তো সাহিল আমার থেকে 3 বছরের বড়, আর সামি 2 বছরের। আরজান দীর্ঘশ্বাস ফেলে বলল। ছেলে বন্ধুর সাথে কম মিশবে, বেশি কথা বলা দরকার নেই তাদের সাথে। কিন্তু ওরা আমার খুব ভালো বন্ধু, আমরা স্কুল থেকে একসাথে পড়ি। তো তো মানে আমি ওদের সাথে সম্পর্ক নষ্ট করতে পারবো না। আমি সম্পর্ক নষ্ট করতে বলি নাই, কম কথা বলতে বলেছি। কম কথা বলা মানে ইগনোর? আমি কম কথা বললে ওরা বুঝবে আমি তাদের ইগনোর করছি, তখন ওরাই আমার সাথে যোগাযোগ করবে না। তাতে কি খুব ক্ষতি হবে? হ্যাঁ হবে। ওরা আমার ছোটবেলার বন্ধু, ওরা কথা বলা বন্ধ করে দিলে আমার অনেক কষ্ট হবে। আমি সারা জীবন ওদের সাথে সম্পর্ক রাখতে চাই, বুড়ো বয়সেও যেন আমি ওদের পাশে পাই। আরজান তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকেই রইল। মনে মনে রাগে ফেটে পড়লেও মুখে প্রকাশ করল না। মুখটা এমন যেন সবই স্বাভাবিক।
হাত দিয়ে স্টিয়ারিং কয়েকটা আঘাত করলো আস্তে। আহিয়া তাকালেও বুঝতে পারল না যে আরজান রাগ করে আছে। গাড়ি চলছে কিছু সময়ের মধ্যে আহিয়ার ভার্সিটি চলে এলো। আহিয়া নামতে নিলেই আরজান তার হাত ধরে ফেললো আর বলল, বাড়ি থেকে গাড়ি এসে চলে যাও, বাইরে ঘোরাঘুরি করো না। আহিয়া মাথা নেড়ে নেমে পড়ল। তার শরীর কাঁপছে। আরজান তার হাত ধরাতে বাইরে বের হয়ে কোনো দিক না তাকিয়ে ভেতরে চলে গেল। আরজান এবার সিটে কয়েকটা ঘুষি মারল। তার রাগ হচ্ছে প্রচুর। ছেলেদের সাথে তার বউ মিশবে এটা সে মানতে পারছে না। আহিয়া শুধু তার অন্য কারোর সাথে কথা বলতে দেখলে তার শরীরে জ্বলে যায়। সে গাড়ি ঘুরিয়ে চলে গেল অফিসের উদ্দেশ্যে। আহিয়া কলেজে ঢুকেই তার বন্ধু বান্ধবীগুলো ঘিরে ধরল। রুহি বলল, কি রে, এতদিন পরে আসার সময় হলো তোর? আহিয়া বলল, তোরা তো জানিস আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাটা। সে তো জানি, আল্লাহর ইচ্ছেতেই হয়েছে সব, মন খারাপ করিস না। কিন্তু তোকে নামিয়ে দিয়ে গেল কি? ড্রাইভার তো মনে হলো না। হ্যান্ডসাম, সুন্দর। কে রে, কাজিন নাকি? আহিয়া লজ্জা পেল। কি বলবে এবার? কিন্তু না বললেও তো হবে না। একদিন না একদিন তারা তো জানতেই পারবে, তখন সবাই মন খারাপ করবে। সে আর কিছু লুকালো না, সব ঘটনা এক এক করে খুলে বলল সবাইকে। সব শুনে সাহিল বলল, কি বলিস, এই কদিনে এত কিছু ঘটে গেল, আমাদের কিছু জানালি না? এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল, সময়ই পাইনি আমি। জীবনের গতি কোন দিকে যাচ্ছে আমি না কিছুই বুঝতে পারছি না। যেদিকে আমাকে নিয়ে যাচ্ছে আমিও সেই দিকেই যাচ্ছি, এর বাইরে আর কিছুই না। রুহি বলল, আচ্ছা আচ্ছা, যা হওয়ার হয়েছে। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। সে নিশ্চয়ই ভালো কিছু হবে ভেবেই করেছে, তাই না? আহিয়া মাথা কাত করে সম্মতি জানালো। সে জানে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তাই তার কোনো অভিযোগ নাই কারোর প্রতি। সব কিছু সে স্বাভাবিক মনে করে মেনে নিচ্ছে। যদিও তার সময় লাগবে সব কিছু মানতে, তবুও সে মানিয়ে নিবে আস্তে আস্তে। আহিয়া বলল, বাদ দে তো এইসব, চল ক্লাসে যাই। সবাই চলে গেল ক্লাসে। বিকেলে বাড়ি এসে আহিয়া দেখলো তার ফুপি শাশুড়ি নীলিমা বেগম এসেছে। তার সাথে ফুপাতো বোন সুপ্তি এবং ফুপাতো ভাই শুভ্র। ওদের দেখে আহিয়ার মন খুশিতে নেচে উঠল। ও তাড়াতাড়ি এসে ফুপিকে বলল, আসসালামু আলাইকুম ফুপি, কেমন আছেন আপনি? নীলিমা বেগম আহিয়াকে দেখে বললেন, ওয়ালাইকুম আসসালাম আম্মু, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। সুপ্তি আপু, শুভ্র ভাইয়া, আপনারা কেমন আছেন? ওরা দুজনেই মাথা নেড়ে বুঝালো তারা ভালো আছে। আহিয়া তাদের থেকে বিদায় নিয়ে ফ্রেশ হতে চলে গেল। নীলিমা বেগম তাকিয়ে রইল তার যাওয়ার পানে। শায়লা বেগমকে জিজ্ঞেস করলো, ভাবি, আহিয়া আগে থেকে একটু স্বাভাবিক হয়েছে, তাই না? শায়লা বেগম বলল, মেয়েটাকে এই অবস্থায় সহ্য হচ্ছিল না নীলু। কেমন যেন হয়ে গেছিল মেয়েটা। আল্লাহর রহমতে এখন অনেকটাই ভালো আছে। ভাবি, আমি তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি। তোমাকে কিন্তু আবদারটা রাখতে হবে। কি আবদার নীলু? ডিনার টেবিলে যখন সবাই থাকবে তখন বলবো ভাবি। কথাটা সবার সম্মতির প্রয়োজন। শায়লা বেগম ভাবলো কি এমন আবদার যে সবাই সামনেই বলতে হবে। এখন বললে কি হবে? তার মাথায় নানান চিন্তা ঘুরতে লাগলো। তার ননদ আবার অন্যায় কোনো আবদার নিয়ে হাজির হয়নি তো? সে যা ভাবছে তাই না তো? এরকম হলে তো না না, সে আর ভাবতে পারছে না। আরজান তো এখনও আসলো না, কখন আসবে কে জানে। আহিয়া ফ্রেশ হয়ে নিচে নামলো। দুপুরে ক্যান্টিনে হালকা কিছু খেয়েছে। এখন বড্ড ক্ষুধা লেগেছে। তার তাড়াতাড়ি ডাইনিং টেবিলে বসে বলল, ছোট মা কিছু খেতে দাও, প্রচন্ড ক্ষুধা পেয়েছে। আয়েশা বেগম তাড়াতাড়ি করে খাবার দিল তাকে। বলল, সারাদিন না খেয়ে মুখটা কেমন শুকিয়ে গিয়েছে, তাড়াতাড়ি খেয়ে নে মা। আহিয়া মাথা নেড়ে খেতে লাগলো। খাওয়া শেষে সোফায় সুপ্তির পাশে বসে পড়ল। সুপ্তি ফোন চালাচ্ছিল। আহিয়াকে বসতে দেখে সে ফোন রেখে তার দিকে ঘুরে বসে বলল, কেমন আছো আহিয়া? ভালো আপু, তুমি তো এখন আসোই না আমাদের বাড়িতে। কতদিন তোমার সাথে দেখা হয় না। আমি একটু ব্যস্ত ছিলাম আহিয়া, ফাইনাল এক্সাম ছিল, তাই ব্যস্ততায় খবর নেওয়া হয়ে ওঠেনি। তোমার দিন এখন কেমন চলছে? পড়াশুনো ঠিক মতো করছো তো?
জি আপু, আজ থেকে ভার্সিটিতে যাওয়া শুরু করলাম আবার। দোয়া করো আপু, যেন ভালো থাকে। সুপ্তি বলল। সব ভালো হবে ইনশাল্লাহ। শুভ্র এতক্ষণ আহিয়ার দিকে তাকিয়েছিল। আহিয়া তাকাতে সে চোখ নামিয়ে নিল। আহিয়া বলল। ভাইয়া তো আমাকে ভুলেই গেছেন একদম। একটা কথাও বলছেন না, নাকি আমার উপর রাগ করেছেন? শুভ্র এবার মুখ খুলল। তোমার মতো মিষ্টি মেয়ের উপর কি রাগ করে থাকা যায়? তোমার দিকে তাকালেই তো সব রাগ পানি হয়ে যাবে। আহিয়া মিষ্টি করে হাসলো। এমন সময় বাড়িতে অনু ঢুকলো। শুভ্রকে সোফায় বসে থাকতে দেখে তার বুকের মধ্যে ধুক করে উঠল। সে কি ভুল দেখছে, নাকি তার শুভ্র ভাই সত্যি এসেছে, নাকি তার মনের ভুল? এই মানুষটাকে তো সে ক্লাস 8 থেকে পছন্দ করে। আস্তে আস্তে যে কবে এটা ভালোবাসার রূপ নিল সে সেটা বুঝতেই পারল না। শুভ্রকে দেখলে তার বুক ধুরু ধুরু করে, সব কথা যেন হারিয়ে যায়। মেহয় যেন সারাদিন তার দিকে তাকিয়ে থাকতে পারলেই তার মনে শান্তি আসবে। এমন দম বন্ধ লাগে কেন? সে কি অক্সিজেনের অভাবে মরে যাবে নাকি? এসব ভাবতে ভাবতে সে এগুতে লাগলো। শুভ্রর সামনে আসতে সে প্রশ্ন করলো। আরে গাধি, এতক্ষণে আসার সময় হলো? কোনো বয়ফ্রেন্ডের সাথে ডেটিং করছিলে নাকি? অনুর রাগ হলো। সে কি প্রেম করে বেড়ায়, নাকি যে সে ডেটিং করবে? সে রাগী গলায় বলল। ফালতু কথা বলবেন না, আমি প্রেম টেম করি না। তাই নাকি? কিন্তু তোর চোখ তো বলছে তুই কাউকে গভীরভাবে ভালোবাসিস। অনু থতমত খেলো। আজব তো, তার চোখে কি লেখা আছে, নাকি সে কাকে ভালোবাসে? যত সব ফালতু কথা। সে শুভ্রকে আর কিছু না বলে সুপ্তির সাথে দুই একটা কথা বলে উপরে চলে গেল। রাতে খাবার সময় নীলিমা বেগম উসখুস শুরু করে দিল। সে কথাটা কিভাবে বলবে বা তার ভাই ভাবিরা কিভাবে নিবে কথাটা সে বুঝতে পারছে না। পেটের মধ্যে কথাটা গুড়গুড় করছে, মুখ দিয়ে বের হচ্ছে না। সেটা দেখা শায়লা বেগম বলল। নীলু, তুমি না কি যেন বলতে চাচ্ছিলে? হ্যাঁ হ্যাঁ ভাবি, আসলে কিভাবে যে বলি বুঝতে পারছি না। তোমরা আসলে কিভাবে নিবে কথাটা? আজমল চৌধুরী বললেন। যা বলবি বলে ফেল, পেটের মধ্যে কথা দিয়ে বসে থাকার চাইতে বলে ফেলাই বেটার হবে। নীলিমা বেগম সাহস নিয়ে বললে ফেললেন। আহিয়াকে আমি শুভ্রর জন্য চাইতে এসেছি ভাইজান। ব্যাস, মনে হলো যেন একটা বোমা ফাটলো ডাইনিং টেবিলে। আহিয়ার গলায় খারাপ খাবার আটকে গেল। অনু স্তব্ধ হয়ে গেল। সে যেন প্রতিক্রিয়া দিতে ভুলে গেল। অভ্রত চোখ বড়সড় হয়ে গেল যেন। দরজার দিকে তাকাতেই শায়লা বেগম আহিয়াকে পানি খাইয়ে দিল। এবার কিছুটা ঠিক হলো। সে কিন্তু কোনো কথা বলল না। এবার শায়লা বেগম দরজার দিকে তাকাতেই আটকে উঠল। তার ছেলের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। যতই সে স্ত্রী না মানুক, তবুও নিজের বউকে অন্য কেউ বিয়ে করবে ভাবতে তার তো রাগ লাগতেই পারে। এইসব ভেবে শায়লা বেগম দরজার দিকে এগিয়ে যেতে নিল। তার আগে আরজান গটগট পায়ে হেঁটে এসে আহিয়াকে বলল। আহি, রুমে এসো। আহিয়া ভয় পেল। তার কণ্ঠ শুনে যে কেউ বলতে পারবে যে সে ভয়ঙ্করভাবে রেগে আছে। আহিয়া কি কিছু করেছে, নাকি সে কি তার উপর রেগে আছে? কিন্তু সে তো কিছুই করেনি। কলেজ থেকে বাইরেও বের হয়নি। যেমন বলেছে তেমন কলেজ শেষ করে বাড়ি চলে এসেছে। তাহলে সে কি ভুল করলো? ভাবনার মাঝেই আবার শুনতে পেল। কথা কেন যায় না? ফাস্ট। আহিয়া উঠে চলে যেতেই নীলিমা বেগম বলল। আরজান হঠাৎ আহিয়াকে তার রুমে ডাকলো কেন ভাবি? স্বামী তো বউকেই ডাকবে, তাই না নীলু? মানে? আরজানের সাথে আহিয়ার বিয়ে দিয়েছি কয়েকদিন আগে, ওরা এখন স্বামী স্ত্রী। আরজান রেগে আগুন হয়ে রুমে ঢুকলো। আহিয়াও পিছন পিছন রুমে আসলো। আহিয়া আসতেই ঠাস করে দরজা আটকে দিল আরজান। দরজা আটকানোর শব্দে কেঁপে উঠল আহিয়া। নিচ থেকেও সবাই দাঁড়িয়ে পড়ল দরজা আটকানোর শব্দে। সবাই বুঝলো আরজান ভীষণ রেগে আছে। আরজানের রাগ কতটা ভয়ঙ্কর তা বাড়ির সবাই জানে। এতদিন বাড়ির বাইরে থাকার কারণে তার রাগ দেখাতে হয়নি কারো। আজ আবার এতদিন পরে এত রেগে গেছে, মানে ভয়ঙ্কর কিছু ঘটবে। শায়লা বেগম ভয় পেয়ে বলল। ছেলেটা বুঝি নীলুর কথা শুনে ফেলেছে, তাই এত রেগে গেছে।
নীলিমা বেগম বলল, আমি তো জানতাম না ভাবি আরজানের সাথে আহিয়ার বিয়ে হয়েছে। তাহলে এই কথা কখনো বলতাম না। তোমাকে আমি তখন জিজ্ঞেস করেছিলাম কি আবদার, তখন যদি আমাকে বলতে তাহলে এত কিছু হতোই না। নীলিমা বেগম লজ্জায় মাথা নিচু করে নিল। না জেনে বুঝে এমন কথা বলা তার মোটেও উচিত হয়নি। সে জানে তার ভাইয়ের ছেলেটা ভীষণ রাগী, এমনিতে সহজে রাগে না, কিন্তু একবার রেগে গেলে কন্ট্রোল করা ভীষণ কঠিন হয়ে যায়। এত কিছুর মাঝে শুভ্র মাথা নিচু করে রেখেছে। আরজানের সামনে সে কিভাবে যাবে? আর তার তো আহিয়াকে পছন্দ ছিল, আহির তো বেঁচে নেই, তাই সে এত বড় একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছিল। পরিস্থিতি এমন হবে জানলে মাকে দিয়ে কিছুতেই এসব বলাতো না। এখন এসব ভেবে তার লজ্জায় মাটির নিচে মিশে যেতে ইচ্ছে করছে। সে তো আরজানের খুব ভালো বন্ধু ছিল। এই ঘটনার পরে আরজান তো তাকে আর বিশ্বাসই করবে না। না না, সে আরজানের সাথে কথা বলবে, না জেনে ভুল করার জন্য ক্ষমাও চাইবে। এদিকে আহিয়া চুপ করে দাঁড়িয়ে আছে। আরজানের এত রাগের কারণ কি সে সেটাই বুঝতে চাচ্ছে। মাত্রই তো মিটিং থেকে আসলো, এর মাঝে আবার কি হলো? নাকি সে ফুপির কথাগুলো শুনে নিয়েছে? না না, কিসব ভাবছে সে? এত লজ্জায় সে কখনো পড়েনি। শ্বশুর শাশুড়ির সামনে পুত্রবধূকে বিয়ের প্রস্তাব, এমন পরিস্থিতিতে কেউ কি কোনোদিন পড়েছে ভেবে পেল না আহিয়া। তার ভাবনার মাঝে কিছু ভাঙার শব্দে হুঁশ ফিরে তার। ড্রেসিং টেবিলের সব জিনিস ফেলে দিয়েছে আরজান। সে হতভম্ব, তার সব জিনিস এভাবে ভেঙে দিল এত রাগ। সে অবশ্য শুনেছিল আহিরের কাছে তার ভাইয়ের প্রচুর রাগ। রাগের সময় মাথা কাজ করে না তার, তাকে কন্ট্রোল করতে সবার অনেক হিমশিম খেতে হয়। আহিয়া কাঁপা কাঁপা গলায় বলতে চাইল, আপনি এত রেগে আছেন কেন? আরজান এবার আগুন চোখে তার দিকে তাকালো। সে তাকাতেই আহিয়া অনেক ভয় পেয়ে গেল। তার চোখ দিয়ে মনে হয় আগুনে ফুলকি বের হচ্ছে। এত লাল কারো চোখ হয়, সে ভীষণ ভয় পাচ্ছে। এই রুমে আর থাকবে না। কখন আবার তাকে 2-4টা লাগিয়ে দেয় বলা যায় না। রাগ যখন হয়েছে দিতেও পারে 2-4 ঘা। এমন মানুষের হাতে একটা থাপ্পড় খেলেই সে ইন্নালিল্লাহ। এসব ভাবতে সে গুটি গুটি পায়ে পালাতে চাইল। আরজান বুঝতে পারল তার পরিকল্পনা। সে যে এখন পালাবে সেটা আরজান ধরে ফেলল। যেই না একবার ফেলতে যাবে, যাতে অমনি খপ করে হাত ধরে টান দিয়ে তার সামনে নিয়ে আসে। এবার তো মেয়েটা ভয়ে শেষ। কি করবে এখন? তাকে রাগের চোটে মেরে করে দিবে না তো? ওরে বাবা! এসব ভাবতেই তার মনে হলো তার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আরজান যথাসম্ভব চেষ্টা করছে রাগ কন্ট্রোল করার, কিন্তু পারছে না। কি করবে এবার? দৃষ্টি ফেললো আহিয়ার মুখপানে। মেয়েটার শরীর কাঁপছে, তার সাথে কাঁপছে তার ঠোঁট। আরজানের সেই দিকে তাকিয়ে ঘোর লেগে গেল। তাকে তো আহিয়ার ঠোঁট দুটো টানছে। সে একটু ছুঁয়ে দিলে কি আহিয়া খুব রাগ করবে? সে কোনো রকমে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে বলল, আহি, হুম। আই ওয়ান্ট টু কিস ইউ ডিপলি। আহিয়ার শরীর থরথর করে কেঁপে উঠল। সে ভুল শুনেছে মনে হয়, না হলে এসব উল্টাপাল্টা কথা তার কানে আসছে কেন? ছি ছি ছি, তার কান কি পচে গেল নাকি? বোকার মতো তাকিয়ে রইল আরজানের দিকে। মুখ খুলে কিছু বলবে তার আগেই ঝড়ের গতিতে কেউ তার ঠোঁট আঁকড়ে ধরল। শুধু ধরেই থেমে থাকলো না, গভীরভাবে কিস করতে লাগলো। আহিয়া যেন পাথর হয়ে গেছে, নড়াচড়া করতে পারছে না একদম। এত শখ খেলো, একদমই বেচারার বদ হজম হয়ে গেল। আরজানের হুঁশ নেই, সে গভীরভাবে স্পর্শ দিতে লাগলো আহিয়ার ঠোঁটে। জীবনের প্রথম কোনো নারীর স্পর্শ তার শরীর নাড়িয়ে দিল। নিজেকে শান্ত করতে গিয়ে আরো বেশি অশান্ত হয়ে উঠল। অবাধ চাওয়াগুলো আজ আর বাদ মানতে চাচ্ছে না। উম্মাদের মতো হয়ে উঠছে সে। তার হাত চলে গেল আহিয়ার জামার ভেতরে। কোমর পেট থেকে আস্তে আস্তে উপরে উঠতে লাগলো হাতের বিচরণ। আহিয়া যেন এবার দম নিতে ভুলে গেল। এত অবাধ্য আচরণ করছে আরজান, সে থামাতেই পারছে না। 2 হাত দিয়ে তাকে বাধা দিতে চাচ্ছে, কিন্তু এতে যেন আরজান আরো বেশি করে তাকে কাছে টেনে নিচ্ছে। আহিয়া বুঝতে পারছে আরজান হুঁশে নেই, না হলে এমন কিছুতেই করতো না।
কিন্তু তাকে থামাবে কিভাবে? ভয়ে তার হাত পা অসাড় হয়ে আসছে, শরীর কোনো শক্তি পাচ্ছে না। আর আরজান এবার ঠোঁট ছেড়ে গলায় মুখ নামিয়ে আনতো। আহিয়া ছাড়া পেয়ে ঘন ঘন দম ফেলতে লাগলো, আর একটু হলেই সে মরেই যেত। আরজান এবার আরও বিপজ্জনক কাজ করে ফেলল। গলা থেকে ওড়না খুলে ফেলে দিল, সাথে সাথে বুকে মুখ ডুবিয়ে দিল। ব্যাস, আহিয়া এবার ভয়ে ঝরঝর করে কেঁদে দিল। আহিয়ার কান্নার শব্দে আরজানের হুঁশ আসে সে কি করছে ভাবতেই তড়িৎ গতিতে সরে দাঁড়ালো। আহিয়া কাছে, তার বুকে ওড়না নেই, ঠোঁটগুলো ফুলে আছে, দুই এক জায়গা একটু কেটেও গেছে। সে কয়েকটা ঢোক গিলল। এটা কি করে ফেলেছে সে ভাবতেই দেওয়ালে জোরে ঘুষি মারল। আহিয়া তাকালো সেদিকে, হাত কেটে গেছে, রক্ত বের হচ্ছে। সে এবার জোরে কেঁদে দিল। আরজান তার কাছে গিয়ে বলল, সরি প্লিজ, আমি এমনটা করতে চাইনি, প্লিজ মাফ করে দাও। রাগের মধ্যে করে ফেলছি এসব, প্লিজ কান্না করো না। আহিয়া ফুপিয়ে যাচ্ছে, সে কিছুতেই কান্না থামাতে পারছে না। কান্নার ফলে তার শরীর কাঁপছে। আরজান তাকালো সেদিক, কেমন নেশা লাগছে। তার মনে হচ্ছে তার মাঝে ডুবে যেতে। এত মায়াবী স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। কান্নার জন্য চোখগুলো ফুলে গেলে তাতে সৌন্দর্যে কমার বদলে আরও যেন বৃদ্ধি পেয়েছে। আরজান চোখ নামিয়ে নিল, শান্ত গলায় বলল, চলে যাই এখান থেকে। আহিয়া আরও ভয় পেল, তাকে ঘর থেকে বের করে দিচ্ছে। শাশুড়ি মা জানলে তো ভীষণ কষ্ট পাবে। যা ঘটেছে এতে তার কি ভুল? সে কি শুভ্র ভাইকে বলেছে তাকে বিয়ের প্রস্তাব দিতে? কার উপর রাগ দেখানোর কি আছে? আহিয়া বলার চেষ্টা করলো, আমি কি করেছি? আমার কি ভুল এতে? তুমি ভুল করনি, কিন্তু আর 1 মিনিট যদি তুমি এখানে থাকো আমি বড় ভুল করে ফেলবো, ভয়ঙ্কর ভুল। তখন কিন্তু কেঁদেও কুল পাবে না তুমি। আহিয়া সহসা প্রশ্ন করে বসলো, কি ভুল? ভুল কি করে দেখাবো নাকি? তুমি চাইলে একবার না বারবার ভুল করতে পারি। আহিয়া এবার এতক্ষণ পরে তাকালো আরজানের পানে। সে এত সময় মাথা নিচু করেই কথা বলতেছিল, এবার তাকাতেই তার শরীর কেঁপে উঠল। এই চোখের ভাষা বুঝতে তার একটু সময় লাগলো না। সে তড়িঘড়ি করে ওড়না গায়ে জড়িয়ে দিল এক দৌড়। সে যেতেই আরজান একটা বাঁকা হাসি দিল, বিড়বিড় করে বলল, তুমি ফেসে গেছো জান, ভয়ঙ্করভাবে ফেসে গেছো। আমার থেকে এবার আর পালানোর ক্ষমতা নেই তোমার। তোমার ছায়া হয়ে তোমার পাশে সারাক্ষণ থাকবো, পালাতে চাইলেও পারবে না তুমি। বাঁকা হেসে কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল। আহিয়া এক দৌড়ে তার আগের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। মনে হচ্ছে বাঘের সামনে থেকে পালিয়ে এসেছে সে। বাঘই তো আরজানকে তখন তো হিংস্রই মনে হচ্ছিল তার কাছে। রেগে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলল, ছি ছি ছি। এবার তার সামনে আর আহিয়া কিছুতেই পড়বে না, না হলে লজ্জায় সে মরেই যাবে। এসব ভাবতে সে আয়নার সামনে দাঁড়ালো। ঠোঁটের দিকে তাকাতেই তার শরীর থরথর করে কাঁপতে লাগলো। রেগে হুঁশ জ্ঞান হারিয়ে তার ঠোঁট দুটো তো অর্ধেক খেয়ে ফেলেছে। এবার সে বাইরে যাবে কিভাবে? সে দেখবে, সেই বুঝে যাবে তার ঠোঁটের ওপর যে কত বড় ঝড় বয়ে গেছে। তার চোখের পানি শুকিয়ে মুখের দাগ হয়ে গেছে। না না, সে আর এই অসভ্য লোকটার সামনে কিছুতেই যাবে না। সে মনে মনে বিড়বিড় করলো, রাগ হয়েছে ভালো কথা, অন্য কিছুর উপর দেখান না। আমার ছোটে কি দোষ? একদম টানা টানা বানিয়ে দিল, খবিস লোক কোথাকার। এতদিন তো ভালো মনে করেছিলাম, এখন দেখছি বজ্জাতের হাড্ডি। বিদেশে থেকেছে, আল্লাহ জানে কত মেয়ের সাথে কি করেছে। ছি ছি ছি। শেষ পর্যন্ত শাশুড়ি মা আমার কপালে এই অশুভ লোকটাকে জুটালো। এত মানুষের ছোঁয়া ঠোঁট আমার স্পর্শ করেছে, ভেবেই তো আমার বমি পাচ্ছে। আহিয়া ওয়াক করতে করতে ওয়াশরুমে চলে গেল। পুরো বাড়ি নিস্তব্ধ, কোনো সারা শব্দ নেই। নীলিমা বেগমরা কিছু সময় আগেই চলে গেছে। সে লজ্জায় আরজানের সামনে যেতে চাচ্ছিল না, বলেছে কিছুদিন পরে আসবে। সে তখন থেকে ঘরে দরজা দিছে আর বের হওয়ার নামই নেই। তার মা তাকে এত ডাকাডাকি করলো, সে মাথা ব্যথা বলে ঘর থেকে আর বেরই হলো না। ময়না এক ফাঁকি গিয়ে ঘর পরিষ্কার করে দিয়ে এসেছে। আহিয়ার একবারের জন্য ইমুখ হয়নি। আরজানের নিজের ওপরে ভীষণ রাগ লাগছে। সে কেন রাগটা আহিয়ার উপর দেখালো? অন্যভাবেও তো রাগ প্রকাশ করতে পারত।
ঘরের 2-4টা জিনিস ভাঙলেই রাগ কমে যেত। আহিয়া কি তার সামনে আর আসবে? এক ঘরে যদি না থাকতে চাই, না না, সে এটা কিছুতেই হতে দিবে না। আহিয়াকে তার সাথেই থাকতে হবে, মগের মুল্লুক নিয়ে। সে তার বিয়ে করা বউ, 2-4টা চুমু সে খেতেই পারে, এর থেকে গভীর কিছু সে করতে পারে যদি ইচ্ছে করে। সামান্য একটা কিস করায় এত রিয়াক্ট করার কি আছে? এসব ভেবে পা বাড়ালো আহিয়ার রুমের দিকে। রুমে আসতে দেখতে পেল আহিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, চুলগুলো বাতাসে উড়ছে। সে আবার ঘরের মধ্যে চলে যেতে লাগলো। সম্মোহনী হয়ে পা বাড়ালো আহিয়ার দিকে। ওর কাছে আসতেই পেছন থেকে আহিয়ার চুলে মুখ ডুবিয়ে দিল। ব্যস্ত এক সময় ধরে আহিয়া নিজেকে যতটা শান্ত করেছিল, আরজানের আগমনে সব তছনছ হয়ে গেল। তার শরীর আবার কেঁপে উঠল। আরজান চুলে মুখ ডুবিয়ে ঘ্রাণ নিতে লাগলো, নিঃশব্দ কণ্ঠে বলতে লাগলো, তুমি চুল খোলোটা কেন জান? তুমি জানো না তোমার চুল যদি একবার কেউ দেখে তাহলে সে প্রেমে পড়ে যাবে? আমি তো নিজে কন্ট্রোল হারিয়ে ফেলছি বারবার। অন্য কেউ যদি আসক্ত হয় তখন কি করবে বলো তো? আহিয়া কি বলবে? সে তো স্ট্যাচু হয়ে গেছে, গলা দিয়ে কথাই বের হচ্ছে না, ঘন ঘন শ্বাস নিচ্ছে। কোনো রকমে কাঁপা কাঁপা গলায় বলল, একটু সরে দাঁড়ান প্লিজ। আরজানের এবার হুঁশ আসলো। আবার একই ভুল। এই মেয়ে সামনে থাকলে তো কোনো দিকে ধ্যান জ্ঞান থাকেই না তার। কি করতে এলো আর কি করে ফেললো? নিজেকে মনে মনে 100টা খানি গালি দিল। আহিয়াকে কিছু বুঝতে না দিয়ে বলল, রুমে চলো। আহিয়া বলল, আমি আজ এখানে থাকবো। কেন? এমনি। আরজান তাকালো আহিয়ার দিকে। মেয়েটা অনেক কেঁদেছে, বুঝতে পারছে সে। এখানে রাখলে নিশ্চয়ই সারা রাত কেঁদে ভাসাবে। না না না, সে এটা কিছুতেই হতে দিবে না। সে বলল, না, এখানে থাকা যাবে না, রুমে চলো প্লিজ। নো মোর ওয়ার্ডস। আগে ডিনার করবে, এসো, তারপর রুমে যাবে আমার সাথে। এই বলে গটগট পায়ে চলে গেল। আহিয়ার শরীর এখনো কাঁপছে। সে কোনো রকম নিজেকে ধাতস্থ করে মনে মনে গালি দিতে দিতে তার পিছনে গেল। তখন কারোর খাওয়া হয়নি, তাই এখন সবাই খেতে বসেছে। কিন্তু অনুকে ডেকে কেউ আনতেই পারেনি। সে তার মাথা ব্যথার দোহাই দিয়ে আসেনি। খাবার টেবিলে কেউ কোনো কথাই বলছে না। ভাবছে কি থেকে কি বলবে, আবার আরজান রেগে যাবে, তাই সবাই চুপ করে আছে। আরজানই প্রথম বলল। ফুপিরা কোথায় দেখছি না? শায়লা বেগম বলল, নীলুরা চলে গেছে। আসলে না জেনে এমন একটা কথা বলে ফেলেছে, তাই লজ্জায় তোর মুখোমুখি হতে চায়নি। আরজানার চোখে একটা তাকালো আহিয়ার পানে। সে কাঁপা কাঁপা হাতে একটু একটু করে খাচ্ছে, যেন না খেলে তাকে গুলি করে দেয়া হবে। আরজান বলে, লজ্জার কি আছে? সে তো জেনে বুঝে কিছু বলেনি, না জেনে বলছে, এতে দোষের কি আছে? আজমল চৌধুরী বিড়বিড় করে বলল, যদি দোষের কিছু না থাকে তাহলে বউকে ঝাড়লি কেন বেটা? এটা তো তোর আগেই বোঝার কথা ছিল। আরজান তীক্ষ্ণ দৃষ্টিতে বাবার দিকে তাকালো। তার বাবা বিড়বিড় করে কি বলছে? নিশ্চয় ভালো কিছু বলছে না। তাকে গালি দিবে নিশ্চয়। যা খুশি বলুক, তার কিছু যায় আসে না। আজমল চৌধুরী অভ্রকে বলল, হব্র কাল থেকে অফিসে যেও, আর কতদিন বাউন্ডেলের মতো ঘুরবে? অভ্র মনের সুখে খাচ্ছিল। বড় বাবার কথায় কাশি উঠে গেল। কি বলে সে আর অফিস? নো ওয়ে, এসব অফিস টফিস তার দ্বারা হবে না। লাইফ মানে এনজয়। খাবে আর ঘুরবে। অফিসে বসলে ঘুরবে কখন? না না, ঘোরাঘুরি ছাড়া সে থাকতেই পারবে না। সে বলতে চাইল, আমি অফিসে কেন বড় বাবা? একবারে তো বেশ বিন্দাস আছি। ছেলের মুখের ভাষায় থতমত খেয়ে গেল আশরাফ চৌধুরী। তার বড় ভাইয়ের সামনে আজ পর্যন্ত সে গলা তুলে কথাই বলেনি। আর এই ছেলে কিভাবে কথা বলে? তার মানে সম্মান একেবারেই শেষ করে দিবে। সে একটা ধমক দিল। অব্র, কিভাবে কথা বলছো? ঠিক করে কথা বলো। অব্র হা হয়ে গেল। তার বাবা জীবনেও তাকে ধমক দেয় না। আজ আবার কি হলো? সে বলে, আমি আবার কি বললাম? ধমক দিচ্ছ কেন? আরজান বলে উঠল, এত কথার কি আছে? কাল থেকে অফিসে বসবে, ব্যাস, আর কোনো কথা শুনতে চাই না।
অভ্রর সব হাওয়া ফুস হয়ে গেল। আরজানের মুখে মুখে কথা বললে 2-4টা চর ফ্রিতে দিয়ে দিবে, তাই সে আর কথা বাড়ালো না, ঘাড় কাত করে সম্মতি জানালো। খাবার শেষ করে যার যার মত ঘরে চলে গেল। শায়লা বেগমও আয়েশা বেগম সব কিছু ঘুষ করছে। আয়েশা বেগম বলল, আর জান যদি এই বাদর ছেলেটাকে একটু মানুষ করতে পারে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে তো একেবারে গদি যাচ্ছে। কি বলিস ছোট? অভ্র আমার লক্ষ্মী ছেলে, ভালোভাবে বললে সব করে। তুই শুধু শুধু রাগারাগি করিস। শুধু শুধু না ভাবি, বড় হয়েছি, কয়েকদিন পরে বিয়ে দিতে হবে। এই রকম বাউন্ডারির মতো ঘুরলে কেউ মেয়ে দেবে না কি? কেন দিবে না? একদম হীরের টুকরো ছেলে আমাদের। বিয়ে করতে চাইলে মেয়ের বাবারা লাইন দিবে, বুঝেছিস? দুই যা কাজ করতে করতে টুকটাক কথা বলতে লাগলো। অনু ঘরে উবুর হয়ে শুয়ে আছে, তার কিছু ভালো লাগছে না। সে শুভ্র ভাইকে এত ভালোবাসে সেটা শুভ্র ভাইয়ের চোখেই পড়ল না। মুখে ফুটে না বললেও কি ভালোবাসা হয় না? হয়তো না, তাহলে তো শুভ্র ভাই বুঝতেই পারত। সে কেন বুঝতে পারল না? বুঝবে কিভাবে? সে তো অন্য কাউকে পছন্দ করে, তার মনে কোথাও অনুর জায়গা নাই। এসব ভেবে সে কান্না করতে লাগলো। রুমের পাশ দিয়ে অভ্র যাচ্ছিল, কান্নার শব্দে দাঁড়িয়ে পড়ল। অনু কান্না করছে, কিন্তু কেন? তার তো মাথা ব্যথা ছিল, সেটাই কি বেড়ে গেল? সে তড়িঘড়ি করে অনুকে ডাকলো। অনু, কাঁদছিস কেন তুই? মাথা কি বেশি ব্যথা করছে? দরজা খোল। অনু ঘাবড়ে গেল। অভ্র কান্নার শব্দ পেল কিভাবে? সে তো বালিশে মুখ গুজে কাঁদছে, শব্দ হওয়ার কথা না। এই লোক সব সময় ভুলভাল সময় চলে আসে। সে কান্না থামিয়ে কোনো রকমে বলল, কাছে না তো ভাইয়া, কাঁদবো কেন? তুমি ভুল শুনেছ। তার ভাঙা কষ্ট স্পষ্ট প্রমাণ করে সে এতক্ষণ কাঁদছে। সে সোজা সাপটা বলল, দরজা খোলো। কেন ভাইয়া? আমার অনেক ঘুম আসছে, আমি ঘুমাই। তোমার সাথে কাল কথা বলবো। আমি খুলতে বলছি, এত কথা বলতে হবে না বললি নাই? সে এবার কি করবে? দরজা খুললেই তো বুঝে যাবে যে সে এত সময় কান্না করছে। সে কথা কাটাতে চাইল। আমার সত্যি অনেক ঘুম আসছে, কাল কথা। কথা শেষ করার আগেই লাথির শব্দ হলো দরজায়। যা এখানে লাথি দিলে বাড়ির সব মানুষ তার রুমে চলে আসবে, তখন সবাইকে কি জবাব দিবে? এত মানুষকে কৈফিয়ত দেওয়ার থেকে একজনকে দেয়া ভালো। যাই হোক, কিছু একটা বলে কাটানো যাবে, এই ভেবে দরজার দিকে এগিয়ে এলো অনু। দরজা খুলতেই দেখলো অভ্র আগুন চোখে তার দিকে তাকিয়ে আছে। সে কয়েকটা শুকনো ঢোক গিলল। তাকে যে লবণ মরিচ ছাড়াই চিবিয়ে খাবে সে বুঝতে পারছে। তার ভাবনার মাঝেই অভ্র রুমে ঢুকে পড়ল। চারপাশে চোখ বুলালো। রুমের অবস্থা বেহাল, এমনটার কারণ খুঁজে পেল না সে। চোখগুলো ফুলে ট্যাপ ট্যাপ হয়ে গেছে। সে রসিকতা করে বলল, কিরে, স্বামী মরছে নাকি? চেহারার এমন দশা কেন? নাকি ব্রেকআপ হইছে, কোনটা? অনু ভয় পেয়ে গেল। অভ্র কি কোনোভাবে বুঝে ফেলল নাকি? না না না, সে যদি একবার বুঝে বাড়ির মাথায় করবে, সবাইকে বলে দিবে, তখন লজ্জায় মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সে বলে, না না ভাইয়া, অনেক মাথা ব্যথা করছিল, তাই রাগে এরকম করে ফেলেছি। সত্যি কি তাই, নাকি অন্য কোনো কারণে আছে? অভ্র তীক্ষ্ণ চাহনি, মনে হচ্ছে সে পুরো শরীর স্ক্যান করছে। শরীরের কোথায় কি হচ্ছে সে সবটাই বুঝতে পারছে। অনু অভ্রের দিকে তাকাতেই তার শরীর কেমন কেঁপে উঠল। এ কেমন চাহনি, তার সারা শরীরে কম্পন ধরিয়ে দিচ্ছে। সে চোখ নামিয়ে নিল। অভ্র আবার চারপাশে তাকালো। কিছু একটা গড়বড় আছে, সেটা সে ধরতে পারছে না। ঠিকই ধরে ফেলবে। তার চোখের আড়ালে কি হচ্ছে সে কিছুই খুঁজে পাচ্ছে না। বের করবে সে, ঠিকই বের করবে। তার তীক্ষ্ণ চোখ ফাঁকি দিয়ে এত সহজ নয়। সে যা ভাবছে যদি এমনটা হয় তাহলে সে যে কি করবে নিজেও জানে না। এই জন্যই বলে কাউকে বেশি ছাড় দিতে নেই।
ছাড় দিলে তো ফুরুত করে উড়ে যাবেই। সে একটু এগিয়ে এলো অনুর দিকে। তাকে এগিয়ে আসতে দেখে অনু ভয় পেয়ে পিছনে পিছতে লাগলো। অভ্র হাত ধরে টান মেরে তার কাছে এনে দাঁড় করালো। অনুর হাত কাঁপছে। অভ্র অনুকে পর্যবেক্ষণ করতে লাগলো। চোখ ফুলে আছে, ফর্সা মুখ লাল হয়ে আছে, নাকটাও একদম লাল টকটকে হয়ে আছে, চোখ দুটো তীর তীর করে কাঁপছে। সে একটা আঙ্গুল দিয়ে ঠোঁট চেপে ধরলো। ব্যাস, অনুর জ্ঞান হাতে মনে হয় বেশি সময় নেই। তাড়াতাড়ি করে সরে দাঁড়ালো। অভ্রও নিজেকে সংযত করে বলল, চোখ মুখ ফুলে এত পেতনির মতো লাগছে। তোকে দেখে আবার ভয়ে কোনো কেউ অজ্ঞান না হয়ে যায়। তাড়াতাড়ি মুখ ধুয়ে আয়। অনু মনে মনে বলে, তোর কি রে বেটা, তুই যা তো এখান থেকে, তোকে দেখলে আমার হাঁটু কাঁপে। বজ্জাতের হাড্ডি কোথাকার, কথায় কথায় গার্লফ্রেন্ড পাল্টাস। আল্লাহ ভালো জানে সেঞ্চুরি করেছে নাকি এতদিনে। কি বিড়বিড় করছিস? না না, কিছু না, তুমি গেলে আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। আমি থাকলে কি সমস্যা? অনু থতমত খেলো। বলে কি, ওর সামনে কি ফ্রেশ হবে নাকি? কাঠ হয়ে দাঁড়িয়ে রইল যে। অভ্র সেদিকে একবার তাকিয়ে বাঁকা হাসি দিল। মনে মনে বলল, তোকে আবার আমার সামনে সব করতে হবে। সেদিন খুব বেশি দূরে নাই, তখন দেখবো কিভাবে পালাস। মুখে বলল, তোকে এইভাবে দেখার আমারও শখ নাই। আমি যাচ্ছি, তুই ফ্রেশ হয়ে ঘুমা। ওইভাবে বলতে কি বুঝিয়েছে এ লোক? ছি ছি ছি, কি চিন্তা এ লোকের! লজ্জায় কান গরম হয়ে গেল তার। বজ্জাতের হাতটি কোথাকার! দেখলেই মনে হয় দুই চারটা লাগিয়ে দিতে। অনুর তো আফসোস হয় তার গার্লফ্রেন্ডের জন্য। বেচারিরা কেন যে যেচে পুরো বাঁশ খেতে আসে হবে। সুন্দর হ্যান্ডসাম দেখে গলে যায়, ভিতরে কি আছে সেটা দেখবি না? অনুর যদি ক্ষমতা থাকতো সে মাইকিং করে বলে দিত যাতে কেউ এর সাথে সম্পর্কে না জড়ায়। 15 দিনের বেশি একটা গার্লফ্রেন্ডও টেকে না, বজ্জাত লোক একটা। অভ্র চলে যেতেই সে দরজা আটকে রুম ঠিক করে ফ্রেশ হতে চলে গেল। এদিকে আহিয়া কখন থেকে হাত কচলাচ্ছে। আরজান রুমে এসে ল্যাপটপ নিয়ে বসেছে আর চোখে আহিয়াকে পর্যবেক্ষণ করছে। এই মেয়ে এমন করছে কেন? মনে চাইলো একটা রাম ধমক দিবে, কিন্তু রাগ কোনো মতে কন্ট্রোল করে বলল, কি হয়েছে? শুয়ে পড়ছো না কেন? আহিয়া কি বলবে? আজকে যা হলো তারপরে এক বিছানায় থাকতে তার ভয় লাগছে। কি যে করে ফেলবে তার কোনো গ্যারান্টি নাই। এতদিন যা ভেবেছে এখন তো পুরোই বিপরীত মনে হচ্ছে। সেজন্য সে ভয়ে কিছু বলতে পারছে না। আরজান রসিকতা করে বলল, তোমাকে কি ঘুম পাড়িয়ে দিতে হবে? ঘুম আসছে না? আহিয়া তড়িৎ গতিতে তাকালো তার দিকে। বলে কি এই লোক? সে কি ছোট বাচ্চা যে তাকে ঘুম পাড়িয়ে দিতে হবে? নাকি সব কাছে আসার বাহানা? আরজান আবার বলল, আসবো নাকি? আমি আবার খুব ভালো ঘুম পাড়াতে পারি। দেখবে ক্লান্তিতে চোখ একদম খোলাই রাখতে পারবে না। লজ্জায় কান দিয়ে ধোয়া বের হতে লাগলো আহিয়ার। এত নির্লজ্জ লোক রে বাবা! কি বলছে এসব? সে তড়িঘড়ি করে খাটের একপাশে শুয়ে কাঁথা মুড়ি দিল। এই মুখ আর তাকে দেখাতে পারবে না। আহিয়া শুয়ে পড়তেই আরজান একটা বাঁকা হাসি দিল। মনে মনে বলল, সোজা কোথায় কাজ না হলে বাঁকা কথাই বলতে হয় জান। সে আবার কাজে মন দিল। রাত 1টার দিকে আরজানের কাজ শেষ হলো। ল্যাপটপটা টেবিলের উপর রেখে উঠে দাঁড়ালো। এক নজর বিছানার দিকে তাকিয়ে দেখলো আহিয়া ঘুমে এসে পড়েছে। সে ঘাড় ঘুরিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে ব্যালকনিতে গেল, একটা সিগারেট ধরিয়ে ডিফানে বসলো। আহিয়ার জীবনে সে প্রথম পুরুষ হয়ে আসতে পারত, কিন্তু তা হলো কই। তবুও তার কষ্ট নেই, আহিয়াকে শেষ পর্যন্ত পেয়েছে, সেটাই তার কাছে অনেক বড় পাওয়া। ভাবতে থাকে প্রথম যেদিন আহিয়াকে দেখেছিল, পিচ্চি একটা মেয়ে রাস্তা দিয়ে হেলে দুলে এগিয়ে যাচ্ছে, দুই পাশে দুটি বিনি করা, চোখে মোটা করে কাজল দেওয়া। কি সুন্দর লাগছে, মনে হচ্ছে কাজল কালো চোখের হরিণী। আরজান এক ধ্যানে সেদিকে তাকিয়ে থাকে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অভি জিজ্ঞেস করে,
অভির কথায় ধ্যান ভাঙে আরজানের। সে থতমত খেয়ে তার দিকে তাকায়। দ্য গ্রেট আরজান চৌধুরী, যে কিনা মেয়েদের আশেপাশে কোনোদিন যায় না, সে একটা পিচ্চি মেয়ের দিকে এভাবে তাকিয়ে আছে। ব্যাপারটা তার কাছেই লজ্জার বিষয় লাগছে। বন্ধুরা জানলে তো এটা নিয়ে মজা উড়াবে, তাই সে আর সেসব না বলে বলল, আরে কিছু না, এমনি। চলো, সবে অপেক্ষা করছে। সেদিন আরজান চলে গেলেও মেয়েটাকে মন থেকে বের করতে পারেনি। বারবার মনে পড়তে থাকে সে পিচ্চি মেয়েটাকে। চোখ বন্ধ করতেই তার কাজল কালো আঁখি চোখের সামনে ভেসে ওঠে। কি এক যন্ত্রণায় পড়ে আরজান, কিছুতেই সে ভুলতে পারে না। সে আবার সেই জায়গায় যায় মেয়েটাকে একবার দেখার জন্য। বাইক নিয়ে সোজা সেই জায়গায় দাঁড়ায়। সেদিন সেখানে দাঁড়িয়েছিল মাথায় তার কালো হেলমেট। তাকে দেখে চেনার উপায় নেই কারোর। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আবার সেই মেয়েটাকে দেখতে পায়। সেদিনের মতো আজকেও একই রকমভাবে আসছে। আরজানের চোখ জুড়ায় তাকে দেখে। মনে হচ্ছে যেন এই 2 দিন না দেখে তার দুনিয়ায় অন্ধকার হয়ে যাচ্ছিল। এখন সে আবার আলোর দেখা পেয়েছে। তার মনে একটা অন্য বাসনা জাগলো। আচ্ছা, যে দেখতে এতটা সুন্দর তাকে কথা বললে দেখতে কেমন লাগবে? ঠোঁটগুলো কেমন করে নাড়িয়ে কথা বলবে? কোথায় কোথায় কি ঠোঁট ভিজাবে? আরজানের মন আনচান করে উঠল। তাকে একবার হলেও এই মেয়ের সাথে কথা বলতেই হবে। সে আর কিছু ভাবলো না, এদিকে গেল মেয়েটার দিকে। যত কাছে যাচ্ছে তার বুকের মধ্যে তত ধুকপুক করছে। এমন কেন হচ্ছে? আগে তো এমন হয়নি। তার তো 2টো মেয়ে বান্ধবী আছে, তাদের সাথেও তো দিনের বেশিরভাগ সময় কাটায়। তখন এমন বুক ধুরু ধুরু করে না? পিচ্ছি একটা মেয়েটা তার সামনে, কি যে সে নার্ভাস ফিল করছে নাকি? বন্ধুরা শুনলে তো হাসবে। না না, তাকে স্ট্রং হতে হবে। এসব ভাবতেই সে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? মেয়েটা চলতে চলতে থেমে গেল। তার সাথে আবার কে কথা বলে? এ আবার কেমন মানুষ? মাথায় হেলমেট দেয়া, মুখ দেখা যাচ্ছে না তো। তাকে কি ধরে নিয়ে যেতে এসেছে নাকি? পাচার করে দিবে এই লোক? সে একটু ভয় পেল। ভয়ে ভয়ে বলল, কেন? আপনাকে কেন বলবো? তার এই কাঁপা কাঁপা গলার কথায় আরজানের যে কোনো দুনিয়া থমকে গেল। কি শুনছে সে? এত সুন্দর ভয়েস! এটা কি কোনো মানুষ নাকি পরী কথা বলছে? নিজের চোখের সামনে মনে হয় একটা পিচ্চি পরী দাঁড়িয়ে আছে। আরজানের মনে হচ্ছে সারাদিন তাকে সামনে বসিয়ে রেখে কথা বলতে। সে বলল, না না, তেমন কিছু না, এমনি জিজ্ঞেস করলাম। বলতে কি অসুবিধা আছে তোমার? মেয়েটা মাথা নেড়ে না বুঝালো। স্কুল ড্রেস পরে কি মানুষ ঘুরতে যায়? আরজান বোকা হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমার তো এই প্রশ্নটাই করা ভুল হয়েছে। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? মেয়েটা সহজভাবে উত্তর দিল। ক্লাস 8 ফাইনাল দিব 1 মাস পর। আরজান হা হয়ে গেল। ছি ছি, কি লজ্জার কথা! সেই কিনা শেষ পর্যন্ত একটা 8-এ পড়া মেয়েকে দেখে ফিদা হয়ে গেল। লোকে শুনলে তো তাকে ইফটিজার বলা শুরু করে দিবে। সে বলল, তুমি কি পাশের এই স্কুলটাতে পড়ো? মেয়েটা মাথা নেড়ে হ্যাঁ বুঝালো। আরজান বলে, তোমার বাসায় কে কে আছে? মেয়েটার মুখটা কেমন মলিন হয়ে গেল। কোনো রকমে বলল, বাবা, মা, ভাই। আর কেউ নেই? না। আচ্ছা, এত কথা বললাম, তোমার নামটাই তো জানা হলো না। নাম কি তোমার? আমার নাম আহিয়া আহি। আহি? সবাই আমাকে আহিয়া বলে ডাকে। কিন্তু আমি তোমাকে আহি বলে ডাকবো, সবার থেকে আলাদা। কেন? কারণ আমি সবার থেকে আলাদা তোমার লাইফে, এরকম অন্যরকম কেউ। মেয়েটা জিজ্ঞেস করে, কে আপনি? যার কথা মনে করলে তোমার বুকে আমার মতো ধুকপুক করবে, আমি তোমার সে। মেয়েটা সেদিন অবাক হয়ে তাকিয়েছিল আরজানের দিকে। পিচ্চি মেয়েটা তার কথার কোনো মানে বুঝতে পারেনি সেদিন। শুধু বোকা বোকা চোখে চেয়েছিল। আরজান সেই কথা মনে হেসে ফেলল। ইস, কি সুন্দর লাগছিল সে কাজল চোখের অবুজ তাকানো। ছোট্ট মেয়ে কিনা সে কথার মানে বুঝে। ভাবনা থেকে বেরিয়ে আরজান বিছানার দিকে তাকালো। আহিয়া কেমন গুটিসুটি মেরে আছে, মনে হচ্ছে ঠান্ডা লাগছে তার। সে এগিয়ে গেল বিছানায়, এক পাশে শুয়ে আহিয়াকে টেনে তার কাছে নিয়ে আসলো।
বুকের সাথে মিশিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। এই একটা দীর্ঘশ্বাস প্রমাণ করে তার মনের মধ্যে কত কথা লুকিয়ে আছে, কিন্তু বলার মতো কোনো মানুষ নেই। সে আলতো করে এটা চুমু খেল আহিয়ার কপালে, তারপর চোখ বন্ধ করে ফেলল। সকালে মিষ্টি রোদ আর মৃদু মন্দ বাতাসে আহিয়া ঘুম ভেঙে গেল। উঠতে গিয়ে বুঝলো সে কাউকে জড়িয়ে ধরে আছে। চোখ খুলতেই চোখ তার ছানা বড়া। আবার সে আরজানকে জড়িয়ে ধরেছে। এটা কিভাবে হচ্ছে? আরজান তো আর তার জায়গায় আছে, আহিয়া নিজে এসে তাকে জড়িয়ে ধরেছে। কি লজ্জার কথা! সে তাড়াতাড়ি করে উঠতে চাইলো, কিন্তু তার চুলগুলো আরজানের শরীরের নিচে পড়েছে। এইবার কি করবে সে? আরজান তো জেগে যাবে। এভাবে যদি সে দেখে আহিয়া কোথায় পালাবে। সে আস্তে আস্তে চুলগুলো টানতে লাগলো, কিন্তু চুল বেরি হচ্ছে না। সে এবার আস্তে করে বলল, একটু সরুন, আমার চুল আপনার শরীরের নিচে পড়েছে, আমি উঠবো, সরুন না। আরজানের তাতে কোনো হুঁশ নেই। সে যে ঘুমের সাগরে ডুবে আছে এমন ভাব করছে। আসলে আহিয়া যখন তার বুক থেকে মাথা উঠিয়েছে তার তখনই ঘুম ভেঙে গেছে। সে দেখতে চায় আহিয়া কি করে। আহিয়া পড়েছে বিপদে। আরজান কিছুতেই উঠছে না। সে এবার কাঁপা কাঁপা হাতটা আরজানের শরীরের উপর রাখলো, কোনো রকম ধাক্কা দিয়ে বলল, কি রে, এভাবে হাঁ করে তাকিয়ে কি দেখছিস? সরুন না, সকাল হয়েছে, উঠবো তো আমি। আহিয়ার এমন কাঁপা হাত আরজানের শরীর কাঁপিয়ে দিল। মনের মধ্যে নিষিদ্ধ বাসনা জেগে উঠল। কি করবে এখন? এভাবে তো ছাড়তে পারবে না। তার মনে তো অনেক কিছু চলছে। এই বোকামে কি বুঝবে সেসব? আরজানের কোনো হেলদোল না দেখে আহিয়া আবার বুকে ধাক্কা দিয়ে বলল, উঠুন না, বেলা হয়ে যাচ্ছে। আহিয়া আরও কিছু বলতে চাইলো, কিন্তু আরজান তাকে বলতে না দিয়ে তাকে টান দিয়ে তার পাশে ফেলল। সে উঠে আহিয়ার গলায় মুখ ডুবিয়ে দিল। ঘটনা এত তাড়াতাড়ি ঘটলো, আহিয়া বাধা দিতে পারল না। আরজান তার গলায় ছোট ছোট চুমু খেতে লাগলো। আহিয়া যেন এবার শেষ। এবার কি করবে? এই লোক তো ঘুমের ঘোরে আহিয়াকে তার প্রেমিকা ভেবে বসেছে। এখন সে কি করবে? আহিয়ার শরীর ঠোঁট কাঁপছে। সে আরজানকে সরাতে চাইলো, কোনো রকমে বলল, আমি সিয়াপু না, আপনি ভুল করছেন। আরজানের ব্রু কুঁচকে গেল। সিয়ার কথা বলল কেন? এই মেয়ে, সে কি সিয়াকে তার প্রেমিকা ভাবছে নাকি? ও গড, এই মেয়ে এত বেশি বুঝে কেন? যাও বুঝে তাও ভুলভাল বুঝে। কবে যে একটু বুদ্ধি হবে গবেট কোথাকার। আরজানের এবার রাগ হলো। সে তো সরলই না, বরং আরও গভীর হতে লাগলো। এই মেয়েকে বুঝাবে ভুলভাল বুঝার শাস্তি। আরজানের চুমুগুলো এবার ডিপলি হতে লাগলো। সে গভীরভাবে চুমু খাচ্ছে আহিয়ার গলার আশেপাশে। আহিয়া ছটফট শুরু করলো। তার এখান থেকে বের হতে হবে, না হলে এই লোকটাকে প্রেমিকা ভেবে বাসর সেরে ফেলবে। ইস, সে আবার লজ্জা পেল। বাসর শব্দটা আসতেই সে আবার বলার চেষ্টা করলো, আমি সত্যি সিয়াপু না, বিশ্বাস না হলে চোখ খুলে দেখুন না। এই মেয়েটাকে শান্ত থাকতে দিবে না, উল্টাপাল্টা কথা বলে রাগ বাড়িয়ে দিবে। এবার সে চুমুর বদলে গলায় ছোট ছোট কামড় দিতে লাগলো। আহিয়া যেন এবার শেষ। এমন আহ্বান মানে আহিয়া বুঝে। আরজান তাকে কাছে পেতে চাচ্ছে, সো বুঝতে পারছে। তার গলা শুকিয়ে মরুভূমির মতো হয়ে গেল। কাঁপা কাঁপা হাতে ধাক্কাতে লাগলো, কিন্তু আরজানকে এক বিন্দু পরিমাণও সরাতে পারল না। আরজান প্রথমে ইচ্ছে করে এমন জ্বালাতে চাইলেও এবার যেন সে নিজের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। সে এবার সত্যি আহিয়াকে কাছে পেতে চাচ্ছে। কেমন যেন নেশা লেগে যাচ্ছে তার। সে উন্মাদের মতোই আহিয়ার দিকে তাকালো। তার তাকানো তো আহিয়ার শরীর ঝংকার দিয়ে উঠল। আহিয়া এই চোখে শুধু কামনা দেখতে পাচ্ছে, অন্য সময়ের মতো লাগছে না। মনে হচ্ছে আরজান নেশা করে এসেছে। আহিয়া কি করবে? তার শরীর ভয়ে জমতে শুরু করলো। বারবার ঢোক গিলছে সে। কিভাবে থামাবে সে আরজানকে? তার তো সময় প্রয়োজন। এত তাড়াতাড়ি সে এসব মানতে পারবে না কিছুতেই। তাকে স্টেপ নিতে হবে, আরজানকে থামাতে হবে। এখন বাধা না দিলে সে কিছুতেই তাকে থামাতে পারবে না। তার ভাবনার মাঝেই আরজান তাকে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। শেষ, সব আশা এবার শেষ। আহিয়ার ভয়ে কান্না পাচ্ছে। আরজান তার ঠোঁটে ডিপলি কিস করছে, যেন সব ভালোবাসা ঢেলে দিচ্ছে। এমনভাবে কিস করছে যেন আহিয়া ব্যথা না পায়। তার একটা হাত আহিয়ার শরীরে বিচরণ করছে।
আহিয়ার শরীর কাঁপে। এমন অবাধ্য ছোঁয়া সে নিতে পারছে না। আরজান ঠোঁট ছেড়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, গলায় বুকে চুমু খাচ্ছে। আরও নিচে নেমে গেল সে। আহিয়ার গলা শুকিয়ে মরুভূমি হতে লাগলো। আরজান আহিয়ার জামা সরিয়ে নাভিতে ডিপলি কিস করে বসে। এবার আহিয়ার সহ্যের সব সীমা পেরিয়ে যায়। আরজান চুমু খেতেই থাকে। আহিয়ার রেগে আরজানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এমন সময় বাধা পাওয়াতে আরজানের চোখ রাগে লাল হয়ে গেল। সে রক্ত চোখ নিয়ে আহিয়ার দিকে তাকালো। আহিয়া ভয়ে সিটিয়ে গেল। সে জানে পুরুষ মানুষের কে এই সময় বাধা দিলে তাদের মেজাজ বিগড়ে যায়। সে আহিরকে দেখেছে এমন রেগে যেতে ইন্টিমেটের সময় বাধা দিলে। আহিয়ার কাঁপা কাঁপা গলায় বলল, আমার সময় দরকার, আমি মানিয়ে নিতে পারছি না, প্লিজ কিছুদিন সময় দিন। আরজান আহিয়ার দিকে তাকালো। গলায় ছোট ছোট কালচে দাগ পড়ে গেছে। সে কি এত জোরে কামড় দিয়েছে নাকি? এই মেয়ের দাগ পড়ল কেন? ভয়ে আহিয়ার মুখ শুকিয়ে একটুখানি হয়ে গেছে। শরীর যে কাঁপছে সে এখান থেকেই বুঝতে পারল। আরজান নিজের চুল খামচে ধরে নিজের রাগ কন্ট্রোল করতে চাইল। সে কেন এত তাড়াহুড়ো করে ফেলেছে? আহিয়ার সামনে আসলে সে কেন কন্ট্রোললেস হয়ে পড়ে? না না, এমন চলতে থাকলে তো এই মেয়ে ভয়ে তার কাছেই আসবে না। না না, তাকে এত কন্ট্রোললেস হলে চলবে না। ধৈর্য ধরে থাকতে হবে তাকে। এই মেয়ের থেকে দূরত্ব বজায় রাখতে হবে তার। না হলে আহিয়ার মনের বিরুদ্ধে সে কাজ করে ফেলবে। সে তো এটা চায় না, তবুও নিজেকে সংযত রাখতে পারছে না কিছুতেই। সে কোনো রকমে বলল, সরি। এই বলে বিছানা থেকে নেমে গেল। আহিয়া উঠে বসলো। সে কি অন্যায় করে ফেললো আরজানের প্রতি? সে তো তার স্বামী। স্বামী স্ত্রী একসাথে থাকলে এসব তো স্বাভাবিক, কিন্তু সে এসব মানতে পারছে না। তার মুখের সামনে আহিরের মুখটা ভেসে ওঠে। সে কি করবে? কতদিন আরজানকে বাধা দিবে সে? সে তো পুরুষ মানুষ, ঘরে সুখ না পেলে তো বাইরে ছুটবে। না না, আহিয়া জানে আরজান অনেক ভালো, সে এসব করবে না। কিন্তু কতদিন এক সময় তার ধৈর্যের বাঁধ ভাঙবে? আহিয়া ভাবলো সে যত তাড়াতাড়ি পারে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু আরজান কাছে আসলে সে ভয়ে ভুল আচরণ করে ফেলে। এমন চলতে থাকলে তো খারাপ হবে ব্যাপারটা। শাশুড়ি মা তাকে এত বড় সম্মান দিল, সে তার মান রাখতে পারছে না। যদি তার শাশুড়ি জানে সে আরজানের সাথে এমন আচরণ করছে, তাহলে সে খুবই কষ্ট পাবে। এসব ভাবতেই আহিয়া উঠে পড়ল। আরজান ওয়াশরুমে ঢুকে দেয়ালে কয়েকটা ঘুষি মারল। সে কি করবে? এই চেহারা তাকে অবাধ্য করে তোলে। তার কি করা উচিত সে বুঝতে পারছে না। এমন কিছু করতে চায় না যাতে আহিয়া কষ্ট পায়। তারপরেও সে তার কাছে গেলে সব ভুলে যায়। তাকে কাছে পাওয়ার বাসনা জাগছে মনে। না, সে আর আহিয়ার আশেপাশে থাকবে না। ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে চলে গেল সে। আহিয়াও ফ্রেশ হয়ে নিচে চলে গেল। আরজান তাড়াতাড়ি নাস্তা করছে। শাহিলা বেগম বলল, এত তাড়াহুড়ো করছিস কেন? আস্তে খা। না মা, অফিসে কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। সে আর একটু খেয়ে চলে যেতে নিল। শাহিলা বেগম বলল, আহিয়াদের নিয়ে যাবি না? না মা, কাজ আছে, ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিও। আহিয়া জানে তার উপর রাগ করে এমন করে চলে গেল। সে মাথা নিচু করে খাচ্ছে। আরজান দরজার সামনে দাঁড়িয়ে একবার পিছনে তাকালো। দেখলো আহিয়া মাথা নিচু করে খাচ্ছে। সে আর না দাঁড়িয়ে চলে গেল অফিসের উদ্দেশ্যে। আরজানের আজ মন মেজাজ বিগড়ে আছে। কোনো কিছুতেই মন দিতে পারছে না সে। স্টাফদের প্রতি রুক্ষ আচরণ করছে। সবাই ভয়ে একদম সিটিয়ে আছে। ওর কেবিনে যেতেই ভয় পাচ্ছে সবাই, কিন্তু যেতে তো হবেই না। না হলে কাজ হবে কিভাবে? আরজানের প্রিয় লাবণী দরজার কাছে দাঁড়িয়ে আছে। নক করবে কি না সেটাই ভাবছে। আবার না ধমক দেয় তাকে, আর না ভেবে নক করেই বসলো। মে আই কাম ইন স্যার? ভেতর থেকে অত্যন্ত গভীর কণ্ঠে বলল। ইয়েস, কাম ইন। লাবণী আজরানের দিকে একটা ফাইল এগিয়ে দিল, বলল, স্যার এটাতে আপনার সই লাগবে। দাও। ফাইল সই করে দিতেই লাবণী বলল, স্যার লাঞ্চে আমাদের একটা মিটিং আছে, কোথায় মিটিং করতে চান জানাতে বলেছে। আরজান কিছুটা ভেবে একটা রেস্টুরেন্টের নাম বলে দিল। লাবণী আচ্ছা বলে ক্যাবিনে থেকে বেরিয়ে গেল। দুপুরে খাখা রোদে সবার অবস্থা নাজেহাল।
গলা শুকিয়ে যেন মরুভূমিতে রূপান্তরিত হচ্ছে। এই গরমে বন্ধু মহলের আড্ডাটাও ঠিক জমছে না। রুহি বলল। আহিয়া চল না রেস্টুরেন্টে যাই, কিছু খেয়ে আসি। আহিয়া বলল। আরে না না, আমার বাড়ি থেকে গাড়ি পাঠাবে, আমাকে না পেলে চিন্তা করবে পরে। আরে বেশি সময় নেব না, একটা কোল্ড কফি খেলেই চলে আসবো, চল না প্লিজ। সাহিল বলল। আরে চল না ইয়ার। আহিয়ার কি বলবে, বন্ধুদের এত অনুরোধ ফেলতে পারল না, চলে গেল তাদের সাথে। কিছু সময় পরে ড্রাইভার এলো আহিয়াকে নিতে, কিন্তু তাকে কোথাও দেখতে পেল না। নেকি আবার একা একা চলে গেল নাকি? এমন হলে তো স্যারের বকা খাওয়া লাগবে তার। সে আরও কিছুক্ষণ খুঁজে হতাশ হয়ে আরজানকে ফোন দিল। আরজান বলল। পাচ্ছি না মানে কি, ভালো করে দেখেন আছে কোথাও। আরজানের রাগ হলো ভীষণ। আহিয়া কি বাচ্চা নাকি? এভাবে না বলে কোথাও চলে যাওয়ার মানে কি? বলে গেলে কি সে নিষেধ করবে নাকি? আরজান রাগ কন্ট্রোল করে বলল। আর কিছুক্ষণ অপেক্ষা করেন, কোথাও গেছে হয়তো, চলে আসবে। না আসলে আমাকে জানাবেন তখন। আরজান রেস্টুরেন্টের মধ্যে ঢুকছে। তার ক্লায়েন্ট অনেকক্ষণ ধরে তার জন্য অপেক্ষা করছে। তার আসতে লেট হয়ে গেল। তাড়াহুড়ো করে যেতে লাগলো তার বুকিং করা টেবিলের দিকে। যেতে যেতেই তার পা থেমে গেল হঠাৎ করে। মনে হলো সে আহিয়াকে দেখল, কিন্তু সেটা কিভাবে সম্ভব? আবার হঠাৎ করে মনে পড়লো ড্রাইভারের কথা। তাহলে কি সত্যি এটা আহিয়া? সে আবার তাকালো, দেখলো আহিয়া একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। চারপাশে কি হচ্ছে তাতে যেন তার কোনো ধ্যান জ্ঞান নাই। সে প্রাণ খুলে হাসছে এটাতে আরজানের সমস্যা নেই, কিন্তু ছেলের সাথে হেসে কথা বলছে এটাই তার সমস্যার কারণ। তবুও কিছু না বলে তার বুকিং করা টেবিলে বসলো। তার ক্লায়েন্ট শাহরিয়ার তার সাথে কথা শুরু করলো। হাই মিস্টার চৌধুরী, নাইস টু মিট ইউ। মিস ইউ টু মিস্টার শাহরিয়ার। তারা অফিসের নানা বিষয়ে কথা বলতে শুরু করলো। এক পর্যায়ে মিস্টার শাহরিয়ারের আরজানের কথা পছন্দ হলো। আরজানের সাথে ডিল করতে রাজি হলো সে। বলল। মিস্টার চৌধুরী, আপনার যুক্তি আমার পছন্দ হয়েছে, আপনার সাথে ডিল করতে আমি রাজি। আরজান এতক্ষণ আর চোখে আহিয়াকে দেখছিল। রাগে তার শরীর থরথর করে কাঁপছে। সে কিছু বলতে পারছে না। সে আহিয়ার থেকে দূরত্ব বজায় রাখবে কিভাবে? কিন্তু এই মেয়ে যা শুরু করেছে তাতে সেটা সম্ভব হবে বলে মনে হয় না। মিস্টার শাহরিয়ারের কথায় হুঁশ ফিরে তার। সে বলে। থ্যাঙ্কস মিস্টার শাহরিয়ার, আমাকে ডিপেন্ড করার জন্য। ওয়েলকাম মিস্টার চৌধুরী, আজ আসি, খুব শীঘ্রই আবার দেখা হবে। আরজান একটা মুচকি হাসি দিয়ে তাকে বিদায় দিল। আহিয়া এখনো বসে গল্প করে যাচ্ছে। এই মেয়ের কি হুঁশ নেই? কয়টা বাজে? বাড়ি যেতে হবে তার। সে আর সহ্য করতে পারল না। উঠে আহিয়াদের টেবিলের সামনে গেল। আহিয়া কফিতে চুমুক দিয়েছে মাত্র অমনি আরজান ডাক দিল। আহি। আহিয়ার বিষম লেগে গেল। এই লোক কি এখন তার হ্যালোসিলেশন করবে নাকি? সব জায়গায় শুধু তাকেই দেখে। সে ডাকে পাত্তা দিল না, আবার কফি খাওয়ায় মনোযোগ দিল। এর মাঝে আরজান আবার গম্ভীর কণ্ঠে ডাক দিল তাকে। বাড়ি নাকি এখানে কি করো? আহিয়া দ্রুত মাথা ঘুরিয়ে পিছনে তাকালো। অমনি তার মুখ হা হয়ে গেল। সত্যি আরজান এখানে নাকি? কিন্তু কেন? আরজান কি তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে নাকি? এমন হলে তো নির্ঘাত কপালে দুঃখ আছে। রুহি এতক্ষণে আরজানকে দেখলো। আরজানকে দেখে সে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। ভাইয়া আপনি এখানে? আরজানও এতক্ষণে রুহিকে দেখলো। 2 বছরে বেশ বড় হয়েছে মেয়েটা। রুহি বলল। কেমন আছেন ভাইয়া? ভালো, তুমি? আমিও অনেক ভালো আছি। আহিয়া তাকিয়ে রইল ওদের দিকে। রুহি আরজানকে কিভাবে চিনে সেটাই ভাবছে সে। ভাবনা পেটে না চেপে বলেই ফেলল। তুই ওনাকে কিভাবে চিনিস রুহি? রুহি থতমত খেল। আহিয়া যে এখানে আছে সেটাও ভুলেই গেছিল। সে এবার কিভাবে বলবে যে সে আরজানকে কিভাবে চিনে? আরজান তো তাকে বারণ করেছে কোনো দিন যাতে আহিয়া এই কথাটা না জানে। আরজান আগে চাইতো আহিয়াকে সব একদিন বলবে, কিন্তু যেদিন থেকে জানে আহিয়াকে ভালোবাসে সেদিন থেকে সব ইচ্ছে মাটি চাপা দিয়েছিল সে। আহিয়া যদি এসব এখন জানে তাহলে তার কাছে কৈফিয়ত চাইবে। তখন সে কি করবে? না
না না না, সে কিছুতেই আর এই সত্যির মুখোমুখি হতে চায় না। আরজান রুহিকে চোখের ইশারায় বারণ করলো যাতে কিছু না বলে, তাই সে বলল, আরে আরজান ভাইয়া তো আমার ভাই ফ্রেন্ড, তাই আমি আগে থেকেই চিনি। আহি আর কিছু বলল না, চুপ করে ওদের কথা শুনতে লাগলো। আরজান কথা শেষ করে বলল, বাড়ি চলো আহি। রুহি বলল, ভাইয়া আহিয়া বাড়ি কি আপনাদের বাড়ির পাশে? আরজান বলল, হুম, একদম আমাদের বাড়ির ভিতর। রুহি আরজানের কথা না বুঝে বলল, মানে? আরজান বলল, কারণ সে আমাদের বাড়ির বউ, মানে? মানে শি ইজ মাই ওয়াইফ। রুহির চোখ তো রসগোল্লার মতো হয়ে গেল। সে কি ভুল শুনলো নাকি? এটা কিভাবে সম্ভব? যাকে পাওয়ার জন্য এত কিছু করলো, আবার হঠাৎ করে কোথাও উধাও হয়ে গেল, আর আবার বলছে তার ওয়াইফ। মাথারও তার কি ছিঁড়ে গেল নাকি? রুহি বলল, আহিয়া আপনার ওয়াইফ কিভাবে হলো ভাইয়া? এর তো হাজবেন্ড মারা যাওয়ার পরে ওর ভাসুরের সাথে বিয়ে হয়েছে।